আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি শান্তা ইসলাম। 10 বছর কারাভোগের পর জামিনে ছাড়া পেলেন শীর্ষ সন্ত্রাসী শেখ আসলাম ওরফে সুইডেন আসলাম। গতরাত 9টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। সুইডেন আসলাম ঢাকার নবাবগঞ্জ উপজেলার সাতিয়ার এলাকার মরহুম শেখ জিন্নাত আলীর ছেলে। তার বিরুদ্ধে তেজগাঁও থানায় হত্যা মামলা রয়েছে। 2014 সাল থেকে তিনি কাশিমপুর কারাগারে বন্দী ছিলেন। তিনি কিছুদিন সুইডেনে অবস্থান করেন। এ কারণে সুইডেন আসলাম নামে পরিচিত হয়ে ওঠেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সরকারের সব সচিবদের নিয়ে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক চলছে। সারা দেশে প্রশাসনিক কাজগুলো দ্রুত স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য সচিবদের পরামর্শ ও দিক নির্দেশনা দেবেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধান উপদেষ্টার সাথে সব সচিবদের এটি প্রথম বৈঠক। রাজধানীর মোহাম্মদপুর ও নিউ মার্কেট থানায় করা 2 হত্যা মামলায় গ্রেপ্তার পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও শহীদুল হককে রিমান্ডে নিয়েছে পুলিশ। সকালে তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামানের আদালতে নিয়ে রিমান্ড চাইলে দুজনকে জিজ্ঞাসাবাদের আবেদন মঞ্জুর করেন বিচারক। এর আগে সকাল 6:30টায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন ও শহীদুল হককে কড়া নিরাপত্তায় আদালতে তোলা হয়। মোহাম্মদপুরে মুদি দোকানে আবু সাইদ হত্যা মামলায় সুষ্ঠু তদন্তের স্বার্থে আব্দুল্লাহ আল মামুনকে 10 দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান 8 দিন মঞ্জুর করেন। সাবেক এই আইজিপির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এদিকে নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার মামলায় গ্রেপ্তার পুলিশের সাবেক মহাপরিদর্শক শহীদুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন একই আদালত। এর আগে গতরাতে উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান থেকে আগারওয়ালকে আটক করে সংস্থাটি। এর আগে রাত 10টার দিকে ডায়মন্ড ওয়ার্ল্ড কার্যালয় ঘিরে রাখে র্যাব সদস্যরা। এরপর ওই অফিসে অভিযান শুরু করেন তারা। সম্প্রতি ডায়মন্ডের বদলে উন্নত মানের কাচের টুকরো বিক্রি করার অভিযোগে প্রতিষ্ঠানটির এমডি দিলীপ আগারওয়ালের বিরুদ্ধে তদন্ত শুরু করে সিআইডি। এছাড়া দুবাই, সিঙ্গাপুরের স্বর্ণ চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণেরও অভিযোগ আছে তার বিরুদ্ধে। রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অংশ হিসেবে দুবাই কনসুলেট কর্মকর্তাদের যোগ সাজসে ছাত্র আন্দোলন সমর্থনকারী 57 বাংলাদেশি প্রবাসীর সাজা হয় বলে অভিযোগ উঠেছে। আটক বিক্ষোভকারীদের কোনো আইনি সহযোগিতা না দিয়ে উল্টো জঙ্গি ও স্বাধীনতা বিরোধী বলে মন্তব্য করেছিলেন কনসাল জেনারেল BM জামাল হোসেন। এতে দুবাই কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে কঠোর হয় বলেই জানিয়েছেন প্রবাসীরা। এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবিও উঠেছে। আর জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনের ডাকে সাড়া দেন প্রবাসীরাও। এর অংশ হিসেবে রেমিটেন্স পাঠানো বন্ধ করে আরব আমিরাতে বিক্ষোভ করেন কর্মীরা। 19 জুলাই দুবাইয়ের কয়েকটি স্পটে বিক্ষোভ হয়। 20 ও 21 জুলাই বাছাই করে গ্রেফতার করা হয় 57 বাংলাদেশিকে। 22 জুলাই যাদের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। প্রবাসী কর্মীদের স্বাধীনতা বিরোধী ও জঙ্গি আখ্যা দেন দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল BM জামাল হোসেন। স্বাধীনতা বিরোধী এবং জঙ্গি মনোভাবাপন্ন কতিপয় ব্যক্তি এবং কতিপয় ব্যক্তির প্ররোচনায় এই ঘটনাটি তারা ঘটিয়েছে। কনসুলেট অফিস থেকেই প্রবাসী এসব কর্মীদের সাজা দিতে রাষ্ট্রীয় ষড়যন্ত্র করা হয়েছে বলে অভিযোগ করেছেন দণ্ডপ্রাপ্তদের সহকর্মীরা। মদতদাতা হিসাবে আমাদেরকে দুবাই যেই ইন্টেলিজেন্স রয়েছে তাদের কাছে নামের লিস্ট প্রদানের মাধ্যমে যেটা হয়েছে এটা সম্পূর্ণ রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের জীবন ধ্বংস করা হয়েছে। দুবাইতে 57 জন, এরা ছাড়া দুবাইতে আন্দোলন কেউ করে নাই, বিজয় মিছিল করতো না। পাকিস্তান ইন্ডিয়ার খেলার পক্ষে ওইখানে কোনো মিছিল হয় নাই। আমাদের ব্যাপারে যে ইনফর্মগুলো দেওয়া হয়েছে এইখানে এই পররাষ্ট্র মন্ত্রণালয় কারা কারা যুক্ত ছিল, সম্পৃক্ত ছিল, এটা অবশ্যই তদন্তের মাধ্যমে সামনে আনার দাবি জানাচ্ছি। সাজাপ্রাপ্ত 57 বাংলাদেশি কর্মীকে আইনি সহযোগিতা দিচ্ছে ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্ট। সংগঠনের দাবি তালিকা করে 57 বাংলাদেশিকে সাজার সুপারিশ করা হয়েছিল। দূতাবাসের যে ব্যক্তিজন আছেন তারা কিন্তু এই বিষয়ে আরো দুবাই গভর্নমেন্ট ইনভেস্টিগেট করেছে, বলেছে যে তারা হলো
জঙ্গি তারা জঙ্গিবাদ করে এবং এই কারণে তারা সাহায্য করছে না। এবং এইটার সম্পর্কে একটা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা ইনস্ট্রাকশন ছিল যে এই ধরনের যে হচ্ছে এগুলোতে তোমরা সবসময় অবজেকশন নেবে এবং এটাকে প্রোটেস্ট করবো, যে যার ফলে এই যে বিভিন্ন জায়গায় যে প্রোটেস্ট গুলো হয়েছে এগুলোতে আমাদের দূতাবাস কোনো সাহায্য করে না। তবে এ বিষয়ে কনসাল জেনারেল BM জামাল হোসেনের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এসব অভিযোগের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাও ক্যামেরায় কথা বলতে রাজি হননি। পরিচয় প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা জানিয়েছেন, কনসাল জেনারেলের কি ভূমিকা ছিল তা পর্যালোচনা করা যেতে পারে। দণ্ড মওকুফ হলেও কবে নাগাদ কারাগারে থাকা ব্যক্তিরা ছাড়া পাবেন তা এখনো ঠিক হয়নি। এ অবস্থায় দণ্ডপ্রাপ্তদের মুক্তি ত্বরান্বিত করতে কূটনৈতিক উদ্যোগ আরও জোরদারের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। দেশকে স্বৈরাচার মুক্ত করবার জন্য আজকে বিদেশের মাটিতে আন্দোলন করতে গিয়ে, বিদেশের মাটিতে প্রতিবাদ জানাতে গিয়ে আজকে যারা আটক হয়েছে তাদেরকে কিন্তু মুক্ত না করলে কিন্তু আমাদের সারা বিশ্বে যে অভিবাসীরা আছে তারা কিন্তু সেই বেদনা নিয়ে কিন্তু তাদের মধ্যে একটা ক্ষত তৈরি হবে। তাই অবশ্যই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে যত দ্রুত সম্ভব আমাদের আটককৃত যে কর্মীরা এখন দুবাইতে আছেন তাদেরকে আটক থেকে মুক্ত করা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। খেলার খবর। রাতে দেশে ফিরছে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জেতা বাংলাদেশ দল। রাওয়ালপিন্ডিতে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করা শান্তর দল ঢাকা আসছে 2 ভাগে। প্রথম গ্রুপ রাত 11টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। দ্বিতীয় গ্রুপটি 3 ঘন্টা পরে রাত 2টায়। তবে দলের সাথে আসছেন না সাকিব আল হাসান। কাউন্টি খেলতে তিনি যাবেন যুক্তরাজ্যে। সেখান থেকেই যোগ দেবেন ভারতের টাইগারদের পরবর্তী সিরিজে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।